अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देख कमल ছবিটা দেখ মনে পড়ছে মনে কেন থাকবে না মা কত সুন্দর দেখতে লাগছে জ্যোতিকে এই ফটোতে দেখো আরে এই এই চুড়িগুলো তুমি এখনো যত্ন করে রেখে দিয়েছো মনে আছে এই চুড়ির কথা আরে মনে থাকবে না কেন চোখের দৃষ্টি কম হয়ে যেতে পারে কিন্তু মাথা এখনো ঠিকঠাক কাজ করে মনে আছে আমার যোধপুরের মেলা থেকে আমি কিনে এনেছিলাম আর চুড়িগুলো তো তখন বড় ছিল জ্যোতি তো পড়তেই চায়নি আর সুধা তো পায়ে পড়ে সারা ঘর ময় ঘুরে বেড়াচ্ছিল নূপুরের মতো করে সুধা সুধা ও তো হাতে পড়ে ছন 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 সেই সময়ের দিনগুলো কি সুন্দর করে কাটছিল আর সেই ছোট সুধা কত বড় হয়ে গেছে দায়িত্ববান হয়ে গেছে চাকরিতেও যেতে শুরু করে দিয়েছে ঈশ্বর যেন সব সময় ওর পাশে থাকে ক্ষমা করবেন আপনাদের মাঝখানে কথা বলা উচিত হবে না কিন্তু এই বাড়িতে দুটো নয় তিনটে মেয়ে আছে আরে পদ্মা আমি সেটা জানি এই দেখো তিনজন বোনকে পরিষ্কার দেখা যাচ্ছে সুষমাকেও আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে তিনজনকে দেখো একদম ঠিক মা যেদিন থেকে এই ছবিটা আপনার হাতে এসেছে সেদিন থেকে জ্যোতি আর সুধা ছাড়া কাউকে দেখতেই পাচ্ছেন না সুষমার নাম অব্দি নেন না আপনি এমন কি পাপ করেছে মেয়েটা যার জন্য আপনারা সবাই ওর সঙ্গে এরকম ব্যবহার করছেন মা এই মহিলাকে কি করে বোঝাবো যে সুষমা আমারই সন্তান আমার নিজের রক্ত কি করে বোঝাবো আমি যে আমি ওর বাবা ওর কষ্টটা আমিও বুঝি কেউ আমার কষ্টটা বুঝতেই চায় না রোজও না সবকিছু লোক দেখানো শুধু একমাত্র আমার মা যে যে আমার কষ্টটা বুঝতে পারে একমাত্র মাই আমার সঙ্গ দেয় কিন্তু আর কতদিন কতদিন আর মায়ের উপর বোঝা হয়ে থাকবো মায়ের সংসারে কত কষ্ট করে চলে আর কতদিন মা আমার সংসারের জন্য করবে মা কিন্তু আমি শুনেছিলাম তোর একজন বড় দিদি আছে ভীষণ বড় লোক তাহলে ও তোকে সাহায্য করবে না না ও তো একটা বড় লোক ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আর এমনিতে ও আমার নিজের দিদি নয় কোনোদিন আমার ভালো চাইবে না কাকিমা তুমি শুধু আমার জন্য একটা কাজ জোগাড় করে দাও আমার এখন একটা কাজের ভীষণ প্রয়োজন বাড়িতে রেশনের পয়সাটুকু নেই কিন্তু হ্যাঁ এইবার কোনো ভালো জায়গায় আমি বলতে চাইছি যেখানে কোনো সমস্যা থাকবে না একটু সমস্যার দীপাবলির সময় বকশিসের জন্য কেউ কাজ ছাড়ে না এক দুদিনের জন্য কাজের লোক রেখে নেয় অনেকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো কাকিমা আমি সব কাজ যে কোনো কাজ করতে তৈরি আমি তুমি শুধু একটু চেষ্টা করো কাকিমা প্লিজ আমার যখনই বাড়িতে ফিরি দুটোকে একসাথে গল্প করতে দেখি তোমার বাড়ির কাজের জন্য আমাকে নজরদারি করতে হবে নাকি তাড়াতাড়ি খাবার বানাও কাজে যেতে হবে হ্যাঁ তুমি মুখ হাত পা ধুয়ে নাও খাবার তৈরি আছে এই বছর দীপাবলি আমরা ধুমধাম করে পালন করব তুমি তোমার সব বন্ধুদের দেখো আর হ্যাঁ পঙ্কজের সব বন্ধুদের লিস্ট দিয়ে দিও আমাকে আমি সবাইকে ডাকবো ওর জন্য এটা সারপ্রাইজ হবে তুমি দীপাবলির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো
এতদিন ধরে শিশু মঙ্গল থেকেও ছুটি নিয়ে রয়েছে, ওখানেও যেতে হবে। একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাকে যাই করতে হোক প্রতীক, আমি শুধু এইটুকু চাই যেন এই বাড়ির আনন্দ আবার ফিরে আসে। বৌদি, আমি আছি তো তোমার সাথে, তোমার অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমারও কিছু লিমিট রয়েছে। আমি কিচেন আর বাড়ির কোনো কাজ ঠিক করে পারি না। মাও তো এখানে নেই, তুমি একা এত কিছু কি করে করবে? এত এত মিষ্টি বানাতে হবে, আর লংশ্রী আছে তোমার সাথে, কিন্তু ও তো রসগোল্লা ছাড়া আর কিচ্ছু বানাতে পারে না। হ্যাঁ, বলে নাও। বৌদি আমাকে জিলিপি, লাড্ডু আর হালুয়া সব কিছু বানানো শিখিয়ে দিয়েছেন। তুমি আমাদের ওপর এর আগে তো এক্সপেরিমেন্ট করেইছো। দেখলেন বৌদি, এই ছোট বাবু না সারাক্ষণ আমাকে নিয়ে মজা করেন। দিদি, অনেক কাজ করতে হবে কিন্তু। আচ্ছা আচ্ছা, আমরা দুজন মিলে তো এই সব কাজ করতে পারবো না। দেখুন না, যদি আপনার চেনাশোনা কোনো মেয়ে থাকে যে আমাদের একটু সাহায্য করতে পারে, তাহলে ডেকে নিন তাকে। ঠিক আছে, আমি নিশ্চয়ই কাউকে খুঁজে দেখবো যাকে ভরসা করা যায় আর কাজ ভালো করতে পারে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, আমি প্রফেসর বশিষ্ঠের স্টুডেন্ট বলছি, রাজন। হ্যাঁ, উনি বাড়িতে নেই, আমি ওনার ওয়াইফ কথা বলছি। আসলে প্রফেসর কলেজে আসছেন না, ওনার মোবাইলও বন্ধ, আর কদিন পরেই আমাদের এক্সাম শুরু হয়ে যাবে। কিছু সাবজেক্টে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমরা বুঝতে পারছি না কি করব। আসলে ওনার শরীরটা এখন ভালো নেই। তোমরা একটা কাজ করো না, তোমরা বাড়িতে চলে এসো, ওনার সঙ্গে দেখা করে কথা বলে নাও। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। মা, একটু জল খাও না। মা, এই মেয়ের সুধার ওষুধগুলো সকলের ওষুধ খেয়ে যায়নি? জানি না, খেয়ে যাবে হয়তো। মায়ের ওষুধগুলো আমি আজকে সকালেই নিয়ে এসেছি, ওর ওষুধগুলো শেষ হয়ে গেছিল। তুমি ওকে মনে করো উনি একবারও? শুধিও না। দীপু, আমার আরো অনেক কাজ থাকে, আর ও তো বাচ্চা নয়, ও তো জানে ওকে ওষুধ খেতে হবে। হ্যালো। হ্যালো, সুধা? হ্যাঁ হ্যাঁ দীপু, বল। সুধা, আমি তোর জন্য সকালবেলা গিয়ে ওষুধ নিয়ে এলাম, আর তুই ওষুধগুলো না খেয়ে বাড়িতে রেখে গেলি। আরে, নিজের শরীরের একটু তো অন্তত খেয়াল রাখ তুই। দীপু, ওই ওষুধ তো আমি বাড়িতেই ফেলে এসেছি, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। সুধা, মনে আছে তো ডাক্তারবাবু কি বলেছিলেন, যে তুই যেন একবারও ওষুধ খেতে ভুলে না যাস? দীপু, সরি, এরপর থেকে আমি ঠিক মনে করে নিয়ে আসবো। চল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওষুধগুলো নিয়ে তোর অফিসে যাচ্ছি। না দীপু, এখন তো সময়ও হয়ে গেছে, একটু পরে অফিস ছুটিও হয়ে যাবে, বাড়ি ফিরে গিয়ে খেয়ে নেবো আমি। ঠিক আছে, মনে করে খেয়ে নিস কিন্তু। হ্যাঁ দীপু। গুড ইভিনিং ম্যাম। আপনার সাথী আপনাকে বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত। বাড়ি? হ্যাঁ, আমি ওইদিকেই যাচ্ছি, ভাবলাম তোমাকে ড্রপ করে দিই। কেন, কোনো আপত্তি আছে? ওই অ্যাকচুয়ালি আমি আজকে অন্য কোথাও যাচ্ছিলাম। অন্য কোথাও? ওকে, নো প্রবলেম, তুমি যেখানে বলবে তোমাকে সেখানে ড্রপ করে দেবো। বলো কোথায় যেতে চাও? কিন্তু আপনি আমার জন্য কেন নিজের রাস্তা চেঞ্জ করবেন? আপনি তো আমাদের বাড়ির দিকে যাচ্ছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু ওই মাঝে মাঝে একসাথে হাঁটার জন্য পথটা পাল্টাতে হয়। আমি আপনাকে কোনো প্রবলেমে ফেলতে চাই না। আপনি আমাদের বাড়ির দিকে যাচ্ছিলেন, আমি আপনাদের, আর দুটো রাস্তাই আলাদা। ওয়াও, এটা তো আরো ভালো কথা। তুমি জানো, এমনিতেই আমার ওই লোকটাকে দেখার একদম ইচ্ছে ছিল না। আরে সেই যে তোমার বাড়ির কাছে থাকে। আর এমনিতেই আমি আজকে খুব ক্লান্ত, তাই আমার বাড়িই যাওয়া উচিত। আর তুমি যখন ওই দিকেই যাচ্ছ, তখন আমরা একসাথেই যাই, ঠিক আছে? আরে কে এসেছে বলবে তো? পঙ্কজ, তুমি আগে চলো তো আমার সঙ্গে। গুড ইভিনিং স্যার। আরে
তোমরা এখানে কি করছো? স্যার, আপনি কিছুদিন কলেজে আসছেন না, আর জানতে পারলাম যে আপনার শরীর খারাপ। হোয়াট ননসেন্স! তোমাদের কে বলেছে আমার শরীর ঠিক নেই? আমি একদম সুস্থ, তোমরা দেখতেই তো পাচ্ছ। স্যার, ভালো কথা, কিন্তু স্যার আপনি কলেজে আসছেন না কেন? অ্যাকচুয়ালি স্যার, আপনি তো জানেন দীপাবলির পর আমাদের সবার এক্সাম, তাই আমরা ভাবলাম যে তোমরা ভাবলে ম্যাডাম ডিসাইড করলা, তোমরা এখানে চলে এলে। দেখো, আমার কাজ আর আমার বাড়ি আমি আলাদা রাখি, আর তোমরা ভালো করেই জানো যে আমি বাড়িতে টিউশন করাই না। আমি কোনো পার্সোনাল কারণে কলেজে যাচ্ছি না, তবে আমার এটা মনে হয় না যে আমায় সবাইকে এর এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন আছে। তোমরা এখন আসতে পারো। আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। আমি ভালো মতো জানি কোনটা ঠিক আর কোনটা ভুল। প্লিজ, তুমি এরকম ভুল আর কোনোদিন করো না। দিদি, বৌদি, তুমি তো জানো যে দাদা এরকম নয়। এই সব কিছু এই ঘটনার জন্যই হচ্ছে। তুমি নিজেকে একটু সামলাও বৌদি। তুমি তো আমাদের সবাইকে, এই বাড়িটাকে সামলেছ। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমাদের কি হবে বলো তো? তুমি শুধু একটু ধৈর্য ধরো বৌদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। না, আমি কিছুতেই ভেঙে পড়বো না। না আমি নিজে ভেঙে পড়বো, না আমি এই পরিবারকে ভাঙতে দেব। ভীষণ ভালো মেয়েটা, খুব পরিশ্রমও করে। আমি ওর হয়ে বলছি, আজকাল বেচারি খুব দুঃখে আছে। যদি ভালো কাজ পেয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, শোনো, বাড়িটা কিন্তু খুব বড়, মন দিয়ে কাজ করবে। আর ওই দিন তোমার কাজ দেখার পরে তোমার মাইনেটা তারপর ঠিক করা হবে। আচ্ছা, আমি চলি আজকে। এই না বাড়ির ঠিকানা। ওরা কিন্তু সময় মতো কাজ পছন্দ করেন, পৌঁছে যেও। ঠিক আছে। হে ঈশ্বর, এই বাড়িটা যেন ভালো হয়, ওদের যেন আমার কাজ ভালো লাগে, আমি শুধু একটা কাজ পেয়ে যাই। আমার আর আমার সন্তানের এটা ভীষণ প্রয়োজন। কোথায় গেল? তোমার কফি এনেছি। থ্যাঙ্কস। জীবন কিন্তু খুব মূল্যবান। এই কথাটা আমি সেই দিন অনুভব করি যেদিন পরিস্থিতির কাছে হার স্বীকার করে আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমার সঙ্গে কারোর দেখা হলো, আমাকে বেঁচে থাকার প্রেরণা দিল। সে বলল, জীবনের মানে শুধু জেতা, শুধুমাত্র জেতা। তুমি তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি কি একবারও তাদের কথা ভেবে দেখেছো যারা তোমার দিকে তাকিয়ে আছে?
আমার হাতটা ধরে আমায় জিজ্ঞেস করেছিল, তুমি কি আমার সাথে তোমার পুরো জীবনটা কাটাতে চাও? এটা এটা কি করছিলে তুমি? আমি আবার বাঁচার চেষ্টা করছি সচিন বাবু। আমিও বাঁচতে চাই। তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকতে চাও? আর আমি আমার সব দুঃখ ভুলে গিয়ে তার হাতটা ধরলাম আর তারপর নতুন জীবনে পা রাখলাম। তুমি তো আমাকে বাঁচতে শিখিয়েছিলে, কিন্তু নিজে বাঁচতে ভুলে গেলে। আর আজ আমি তোমার হাতটা ধরে বলছি যে জীবনটাকে উপভোগ করতে হবে, পুরনো সব কথা ভুলে গিয়ে। সবার অবস্থা সমান হয় না জ্যোতি। আমি জানি তোমার সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু কিন্তু এই দুর্ঘটনার জন্য আমি দায়ী। তুমি যদি সত্যিই আমার ভালো চাও তাহলে প্লিজ ভবিষ্যতে আর এই নিয়ে কথা বলো না। আর তুমি আমায় একটু একা থাকতে দাও প্লিজ। বাবা, যে তোর নিজের লোক হবে তাকে কখনো একলা ছাড়তে নেই। বাবা, আমি আমার জীবনে কিন্তু অনেক কিছু দেখেছি। মা, বাবা, সন্তান। সেই সন্তান যে দেখতে পায়, যার কাছে চোখের জ্যোতি আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে তাদের কাছে দৃষ্টি থাকা সত্ত্বেও অনেক সময় সে মা বাবার কষ্টটা দেখতে পায় না। কিন্তু তুমি তো সেরকম নও। তুমি তোমার মনের চোখ দিয়ে সবসময় সবকিছু দেখেছো। নিজের মা বাবার কষ্ট, তাদের দুঃখ, তাদের সুখ। তোমার মনটা তাদের থেকে অনেক উঁচু, অনেক বড়, যাদের কাছে চোখ আছে। আমি তো ভগবানের কাছে অনেকবার কৃতজ্ঞতা জানিয়েছি যে উনি আমাকে তোমার মতো সন্তান দিয়েছেন। বাবা, বাবা, আজকে তোমার বাবা কিছু চাইছে তোমার কাছে। আরে বাবা, তুমি আমাকে আদেশ করো। হুকুম করলে পরে আনন্দ পাওয়া যায় না। দেখ, আমি তোর বাবা, সব সহ্য করতে পারি, কিন্তু তোর মা, তোর এই কষ্ট তোর মা একদম সহ্য করতে পারছে না। বাবা, ওকে সেই পঙ্কজকে ফিরিয়ে দে যার মুখে কখনো দুশ্চিন্তার ছাপ পড়ে না। তোর মায়ের কিন্তু তোকে খুব প্রয়োজন। কালকে দীপাবলির অনুষ্ঠান আছে বাড়িতে, আর আমার বিশ্বাস যে তুই আমাকে নিরাশ করবি না।